হ্যালো এভরিওয়ান, প্রত্যেক ওয়েলকাম করছি শিক্ষাখণ্ডে। আজকে আমরা নির্ধারণ করেছি প্রিপোজিশন অফ একটা বাক্যকে বড় করে সুন্দর করে লিখতে হলে অথবা বলতে হলে যে পার্শ্বস্পৃষ্টটা আপনাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হবে, সেই পার্শ্বস্পৃষ্টির নাম হচ্ছে প্রিপোজিশন। কারণ আমরা যখন টেন্সে ক্লাস করেছিলাম তখন আমরা তিনটি জিনিস নিয়ে ক্লাস করেছিলাম। একটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব এবং একটা হচ্ছে অবজেক্ট। কিন্তু আপনি যখন কথা বলেন অথবা লিখবেন তখন অবভিয়াসলি প্রত্যেকটা বাক্যই এই তিনটে শব্দের সঙ্গে সীমাবদ্ধ থাকবে। আপনার বাক্যটা অবভিয়াসলি অনেক বড় হবে। সেক্ষেত্রে আপনি যদি বাক্য বড় করতে চান, যে জিনিসটার সম্পর্কে আপনার খুব ভালো দরকার সেটা সেটা হচ্ছে প্রিপোজিশন। যেমন দুটো এক্সাম্পল আমি লিখেছি এখানে দেখুন। একটা হচ্ছে আমি হই একজন ছাত্র এবং আমি হই কান্দি রাজ কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র। এই দুটো এক্সাম্পল আমি এখানে লিখেছি, ঠিক আছে। এই সেন্টেন্সে ইংরেজি যদি বলতে বলি তাহলে ম্যাক্সিমাম সবাই বলতে পারবো আমি হই একজন ছাত্র, এটা ইংরেজি আমি সবাই বলতে পারবো। কিন্তু এই সেন্টেন্সে যদি আমি একটু বড়ো করে বলতে বলি যে আমি হই কান্দি রাজ কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র, সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টই ফেলার হয়ে যাবে। কী করবে? যারা ফেলার হয়ে যাবে তাদের প্রবলেমটা কোথায় জানেন? তাদের প্রবলেমটা হচ্ছে তারা প্রিপোজিশনের প্রত্যয় ভিত্তিক অর্থটা জানে না এবং প্রিপোজিশন দিয়ে কীভাবে বাক্যটা বড় করতে হবে, সুন্দর করে বলতে হয়, এই জিনিসটা তারা জানে না। আমরা আজকের ক্লাসে প্রিপোজিশন দিয়ে বাংলা এবং ইংরেজির মধ্যে একটা মিল বন্ধন খোঁজার চেষ্টা করব এবং বাক্যকে বড় করে লিখতে পারার চেষ্টা করব এবং আমাদের প্রিপারেশনে কোনো ভুল হবে না, এটাই আমি আশা রাখছি। ঠিক আছে, তো আমরা প্রিপারেশন আজকে কিছু খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। যেমন দেখুন এখানে সেন্টেন্স লিখেছি আমি হই একজন ছাত্র। এখানে তিনটে জিনিস রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু এখানে তিনটে জিনিস রয়েছে, সাবজেক্ট, ভার্ব, ছাত্র, অবজেক্ট। এখানে আরও একটা অংশ রয়েছে যেটা হচ্ছে কান্দি রাজ কলেজের মানবিক বিভাগের ছাত্র, রাইট? তাহলে এখানে যে বাক্যটা লিখেছি আমি হই কান্দি রাজ কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র, ওইখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এছাড়াও একটা জিনিস আছে কি, কান্দি রাজ কলেজের মানবিক বিভাগে, তাই তো? এখানে যে অংশ দিয়ে জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে, তাই তো? তাহলে এখানে আই এম এ স্টুডেন্ট অফ হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট অফ কান্দি রাজ কলেজ, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আই এম হচ্ছে ভার্ব এবং স্টুডেন্ট এটা হচ্ছে একটা অবজেক্ট। এখানের মধ্যে আমি দুটো প্রিপোজিশন পেয়েছি কি, অফ হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট অফ কান্দি রাজ কলেজ। তো এখানে আমি দুটো প্রিপোজিশন খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে আমি সুন্দর করে কীভাবে আমি আরও সেন্টেন্স তৈরি করব, কোথায় কোন প্রিপোজিশনটা বসবে তার একটা সুন্দর ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এবার এই প্রিপোজিশনটা করতে গিয়ে আমি একটা সার্কেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো সার্কেলে যাওয়ার আগে আমি প্রিপোজিশন শব্দটা আছে, প্রিপোজিশন শব্দটার অর্থটা আমি একটু জানার চেষ্টা করি। যেখানে পি আর পজিশন, অর্থাৎ পি কথার অর্থ হচ্ছে পূর্বে, এবং পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান, ঠিক আছে। তার মানে কি, পূর্বে যার অবস্থান, রাইট? প্রিপোজিশন কথার অর্থ হলো পূর্বে যার অবস্থান, বোঝা গেল?
এরপর এটা আমি ডিটেলসে বলি। এখন প্রশ্ন হলো, কার আগে? পূর্বে যারা অবস্থান, অর্থাৎ কার পূর্বে অবস্থান। তো মোটামুটি আমরা প্রিপারেশন কোনগুলো, সেগুলো আমরা মোটামুটি প্রায় সবাই জানি। তো জানি না তারা আজকে মোটামুটি প্রায় জেনে যাব। ঠিক আছে, যেমন ধরে নাও থ্রু, ওভার, আপন, ইন, অন, আন্ডার, এটসেট্রা এটসেট্রা মেলা আছে। ঠিক আছে, তো সেগুলো কোথায় কোথায় কী বসে সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে প্রিপোজিশন অর্থাৎ পূর্বে অবস্থান কার পরে বসে মনে রাখার চেষ্টা করব আমরা, যে নাউন কিংবা প্রোনাউন। নাউন কিংবা প্রোনাউন। ঠিক আছে, এখানে মানে আমি একদমই তোমাদেরকে বলে রাখি, আমি একদমই ইউটিউবে নতুন আছি, তো সেই কারণে আমার কাছে সেরকম কত কিছু জিনিস নেই যার সাহায্যে খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার করব। তো যাই হোক, হাতে লিখে এখানে করছি, তো একটু কষ্ট করে দেখে নিও, আশা করি খুব হেল্পফুল তোমাদের হবে। ঠিক আছে, তো চলো তারপরে। তাহলে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে কি করছে না, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য একটি শব্দের সঙ্গে সমন্বয় করছে, মিল ঘটাচ্ছে। বোঝা গেল? কী করছে না, অন্য ওয়ার্ডের সঙ্গে মিল করছে। আমার স্যার বলেছিলেন, আমার খুব মনে আছে কথাটা, যে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে কি করছে রাহুল, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য একটি শব্দের বিয়ে দিচ্ছে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? যেমন দেখো, একটা উদাহরণ দিচ্ছি। রাম ইজ হ্যাপি হার্ট। উদাহরণটা কী লিখলাম? রাম ইজ হ্যাপি হার্ট। দেখো, এই বাক্যটিতে মানে এই যে এখানে যেটা লিখেছি, এটা কিন্তু কোনো রকম অর্থ করতে পারবো না। এখানে অর্থটা কী হচ্ছে? রাম হয় খুশি তাকে, তাই তো? এখানে কিন্তু আমি কোনো রকম অর্থ করতে পারছি না। দেখো এখানে, দেখো সেন্টেন্সটা শুনতে খুব বেখাপ্তা লাগবে, তাই না? কারণ এখানে একটা জিনিসের অভাব আছে। সেটা কি? সেটা হচ্ছে এখানে একটা প্রিপোজিশনের অভাব আছে। কিসের অভাব? প্রিপোজিশনের। প্রিপোজিশনটা কি? টু। কি প্রিপোজিশনটা? টু। দেখো এখানে প্রিপোজিশন দিয়ে দিলাম, তাহলে দেখো অর্থটা কত সুন্দর প্রকাশ পাচ্ছে না। এখানে প্রিপোজিশনটা আমি দিয়ে দিলাম, তাহলে দেখো এখানে এটা শুনতে কতটা ভালো লাগছে। রাম ইজ হ্যাপি টু হার। রাম তার প্রতি খুশি। তাহলে এখানে প্রিপোজিশনটা কি না, কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং অন্য একটি ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে প্রিপোজিশন অন্য একটি নাউন বা প্রোনাউনের আগে বসলো, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসলো এবং অন্য একটি ওয়ার্ডের সঙ্গে করলো সম্পর্ক স্থাপন করলো। বোঝা গেল? এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। এবার আমরা অন্য উদাহরণ নিয়ে আমরা কাজ করব। এবার আমরা একটা সার্কেল দিয়ে অনেকগুলো প্রিপোজিশন শেখার চেষ্টা করব। ঠিক আছে? এখন এইটাকে যদি তোমরা
কোনো বস্তু হিসাবে বুঝবো, তাহলে কোনো বস্তুর ওপরে যদি কিছু ঠেকে থাকছে অর্থাৎ ছুঁয়ে থাকছে, ধরো এটা ছুঁয়ে আছে, তাহলে এখানে প্রিপোজিশন কি বসবে? অন বসবে। কি বসবে? অন। তাহলে কোনো জিনিস মানে কোনো কিছু বস্তুর ওপরে আছে এবং স্পর্শ করে আছে, তাহলে এরকম থেকে থাকলে কি বসবে? অন। না একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো দেয়ার ইজ এ পেন অন দ্য বুক। এক্সাম্পল হলো কিনা? দেয়ার ইজ এ পেন অন দ্য বুক। এখানে পেনটা কার ওপরে আছে? দেখো বইয়ের ওপরে আছে। বইয়ের সঙ্গে কেমন করে আছে? দেখো স্পর্শ করে আছে, টাচ করে আছে, রাইট? এবার যদি ধরো কোনো একটা আমি ছবি আঁকি, ধরো একটা বাড়ি আঁকলাম, ঠিক আছে? তো ধরো এখানে ধরো এর সঙ্গে ঠেকে থাকলো, তো ওপরে আছে এবং ঠেকে আছে, স্পর্শ করে আছে, তাহলে কী বসছে? অন বসছে। এবার ধরো যদি আরও ওপরে বসে, আরও ওপরে থাকে, এখানে তো আমার অন হচ্ছে, কিন্তু যদি এর থেকেও উপরে থাকে তাহলে কি বসবে? অ্যাবভ আর ওভার। এবার তাহলে কোনটা কোথায় বসবে? এই ওভারের পাশে আমি একটা মৌসুম চিহ্ন দিলাম। মানেটা কি? না ধরো কোনো জিনিস উপরে আছে এবং তার গতি আছে, তো এরকম থাকলে কি বসবে? না ওভার বসবে। বোঝা গেল? আর যদি ওপরে আছে কিন্তু কোনো গতি নেই অর্থাৎ স্থির আছে, তাহলে সেক্ষেত্রে কি বসবে? না অ্যাবভ বসবে। বোঝা গেল? তাহলে ওপরে আছে, অনেকটা উপরে আছে এবং তার গতি আছে, তো এরকম বোঝালে আমার বসবে ওভার। এবং উপরে আছে কিন্তু সেটা স্থির অবস্থায় রয়েছে, তো এমন যদি থাকে তো সেক্ষেত্রে কী বসবে? অ্যাবভ। বোঝা গেল? যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, কী উদাহরণ দেওয়া যায়? বেশ, ধরো এখন ফ্যান চলছে, গ্রীষ্মকাল, তো ফ্যানটা আমাদের মাথার উপর ঘুরছে, তাই তো? তো ফ্যানটা মাথার উপর ঘুরছে যথারীতি, তো ফ্যানটা কি ঘুরতে ঘুরতে কি এদিক থেকে এদিকে চলে যাচ্ছে না এদিক থেকে এদিকে চলে যাচ্ছে? ফ্যানটা তো একটা জায়গায় তো স্থির হয়ে তো ঘুরছে, তাহলে এখানে কি বসবে? তাহলে এখানে অ্যাবভ বসবে। এখন ফ্যানটা তো এদিক থেকে এদিকে চলে যাচ্ছে কি? এদিক থেকে এদিকেও যাচ্ছে না বা এদিক থেকে এদিকেও যাচ্ছে না। যদি চলে যেত তাহলে কি বসতো? ওভার। কিন্তু যেহেতু একটা জায়গায় আছে এবং সে নির্দিষ্ট জায়গায় থেকে কী করছে? ঘুরছে, তাই তো? তাই সেখানে কি বসছে? অ্যাবভ। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, দ্য ফ্যান ইজ রানিং দ্যাটস মাই হেড। তাহলে এখানে কি বসবে? কোন প্রিপোজিশন বসবে? অন বসবে, ওভার বসবে, অ্যাবভ বসবে। কোনটা বসবে? তিনটেই তো উপরে বোঝাচ্ছে তো। কিন্তু এখানে আমরা কি দেখলাম? অন। এই অনটা মানে কি? কোনো জিনিসকে স্পর্শ করে আছে, উপরে আছে, রাইট? এখানে কি দেখছি? না এর থেকেও উপরে আছে, তাহলে হয় অ্যাবভ বসবে কিংবা ওভার বসবে। তো এখানে আমরা দেখলাম ওভারের ক্ষেত্রে এটা গতিশীল, চলমান, তাই তো? তো সেক্ষেত্রে যদি গতি থাকে তাহলে ওভার বসবে। কিন্তু এখানে দ্য ফ্যান ইজ রানিং দ্যাটস মাই হেড, তো এখানে ফ্যানটা
কি মানে ঘুরছে, ঘুরতে ঘুরতে কি চলে যাচ্ছে এদিক থেকে ওদিকে, এদিক থেকে কি চলে যাচ্ছে? নিশ্চয়ই না। স্থিতিশীল একটা জায়গায় মানে স্থির হয়ে আছে। তো সেক্ষেত্রে কী বসবে? অবভিয়াসলি অ্যাভাব। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? কিন্তু দেখো, কোনো একটা হেলিকপ্টার বা এরোপ্লেন আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, সেক্ষেত্রে কী হবে? ওভার। কোনো একটা পাখি আমাদের মাথার পাশ দিয়ে উড়ে চলে গেল, সেক্ষেত্রে কী হবে? ওভার। বুঝতে পেরেছ বা বুঝতে পেরেছেন? আমি মানে তুমি বা আপনি তো খুব গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, তো যদি বুঝে থাকো তাহলে একটা কোশ্চেন করছি, আনসার করে দেখো, ঠিক আছে? The dog has jumped this the wall. একটু আনসার করার চেষ্টা করো যে এখানে কি বসবে, অন বসবে, ওভার বসবে, না অ্যাভাব বসবে, কোনটা বসবে? দ্য ডগ হ্যাজ জাম্পড ড্যাশ দ্য ওয়াল। তো এখানে সিকোয়েন্স বোঝার চেষ্টা করতে হবে। সিকোয়েন্স বোঝার চেষ্টা করতে হবে কি না, দ্য ডগ হ্যাজ জাম্পড ড্যাশ দ্য ওয়াল, মানে ডগটা যখন লাফাচ্ছিল তখন নিশ্চয়ই দেওয়ালের সঙ্গে তার সে লেগেছিল না, পাটা লেগেছিল না, তাই তো? তার মানে কি, সে কিন্তু চলমান ছিল, গতিতে ছিল, সে কিন্তু লাফিয়েছে, তাই তো? তার মানে কি, আমরা কি দেখলাম? যদি স্থিতিশীল না থাকে, যদি স্থিতিশীল থাকে তাহলে কি বসবে? অ্যাভাব। কিন্তু যদি চলমান থাকে তাহলে কি বসবে? ওভার। দ্যাট মিনস এখানে কি বসবে? ওভার। দ্য ডগ হ্যাজ জাম্পড ওভার দ্য ওয়াল। তাহলে এখানে তিনটে জিনিস আমরা আশা করছি ক্লিয়ার ধারণা পেলাম। কি, অন কোথায় বসবে, ওভার কোথায় বসবে, অ্যাভাব কোথায় বসবে। না, অন উপরেই থাকবে, কোনো জিনিসের উপরে থাকবে, কিন্তু কোনো জিনিসের সঙ্গে স্পর্শ করে থাকবে, টাচ করে থাকবে, তাহলে সেক্ষেত্রে কী বসবে? অন। আর অ্যাভাব কোথায় বসবে, ওভার কোথায় বসবে? না, অ্যাভাব তার থেকে উপরে আছে এবং স্থিতিশীল আছে, তাই তো? এবং স্থিতিশীল আছে, যেমন সূর্য আমাদের মাথার উপরে আছে, তাই তো? আছে তো? তাহলে সূর্য সে তো স্থির হয়ে থাকছে আমাদের মাথার উপরে, ঠিক কিনা? তাহলে সেক্ষেত্রে কী বসবে? অ্যাভাব বসবে, এবং সূর্য তার এদিক থেকে ওদিকে চলাচল করছে না। আর ওভার কোথায় বসবে? না, উপরে আছে কিন্তু সেটা চলমান অবস্থায় আছে, রাইট? তো সেক্ষেত্রে কী বসবে? ওভার। এবার যদি কোনো জিনিস নিচে বোঝায় তাহলে কী হবে? যদি কোনো জিনিস নিচে বোঝায় তাহলে বসবে আন্ডার, বসবে আন্ডার। যেমন ধরো, মাই পেট ইজ স্লিপিং আন্ডার দ্য বেড, বোঝা গেল? আর যদি পাশে হয়, নিচে হয় কি আন্ডার, যদি পাশে হয় তাহলে বসবে বিসাইড, বসবে বিসাইড। নিচে হলে আন্ডার, পাশে হলে বিসাইড। তাহলে একদম প্রথম থেকে মনে রাখার চেষ্টা করতে হবে সবসময়, প্রত্যেকটা জিনিস মাথায় ধরে রাখতে হবে কি, একদম প্রথম থেকে প্রিপোজিশন থেকে, একদম প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন অর্থাৎ পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের। কী করে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে? না, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি ওয়ার্ডের সঙ্গে যোগ সাধন করে, তাই তো? তো এবার প্রিপোজিশন কোনগুলো? না, এখানে আমরা আপাতত করেছি অন, এবার ওভার, আন্ডার, বিসাইড। কোনটা কোথায় বসছে? না, অন বসছে কোনো একটা বস্তুর উপরে স্পর্শ করেছে এমন যদি হয় তাহলে অন বসছে। এবার অ্যাভাব কোথায় বসছে? ওভার কোথায় বসছে? অ্যাভাব
উপরে থাকছে এবং কোনো জিনিসের সঙ্গে স্পর্শ নেই, প্লাস কি না প্লাস স্থিতিশীল, তো সেক্ষেত্রে বসবে অ্যাবভ। এবং ওভার কোথায় বসবে, উপরে আছে কোনো জিনিসের সঙ্গে স্পর্শ নেই এমন, এবং তার গতি আছে, গতিশীল কোনো বস্তু, তাহলে সেক্ষেত্রে কী বসবে, আর সেক্ষেত্রে বসবে ওভার। এবং কোনো বস্তু নিচে আছে, নিচে থাকলে কী বসবেন, আন্ডার। এবং যদি পাশে থাকে তো পাশে থাকলে কী বসবে না বিসাইড। আশা করছি এটুকু ক্লিয়ার। আর যদি এইরকম উপরে হয় তাহলে হবে আপ, আর যদি এরকম নিচে হয় তাহলে হবে ডাউন, রাইট। যেমন দরজার উপরের দিকে একটি পেরেক পড়তো তাহলে আপ, এবং যদি ধরো দরজার নিচের দিকে একটি পেরেক পড়তো তাহলে হবে ধরো ডাউন। এরকম জাস্ট, আর কিছুই না। আর যদি বাইরে হয় তাহলে আউট বসবে। যেমন ধরো সেই টিমের বাইরে, তো টিমের বাইরে বসালে কী বসছে, আউট। দেখো আমি এখানে কোনোরকম কিন্তু অর্থ আমি লিখিনি, আমি ছবি দ্বারাই মোটামুটি সমস্তটা বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, তো প্রথম থেকে দেখো তুমি ছবিগুলো যদি ভালো করে ফলো করো তো দেখো ছবি দেখে আশা করছি সবাই বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা পজ করে করে একটা খাতা পেন নিয়ে বসে তো মানেগুলো লিখে নিলে বা খাতায় হয়তো মানে তোমরা করে নিলে, ঠিক আছে। তো ক্লাসগুলো করার সময় অবশ্যই একটা খাতা পেন নিয়ে বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করছি সমস্তটা তোমরা নিজেরা লিখে নিতে পারবে। ভিডিওটা তোমরা যদি এর আগেগুলো লিখে নেওয়ার মানে মনে হয় যে খাতা লিখে নিলে বেটার হবে, তো অবশ্যই খাতা পেন নিয়ে ভিডিওটা আরেকবার প্রথম থেকে চালিয়ে নিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো ছবি দেখেই দেখো আশা করছি সমস্যাটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা কি দেখলাম না, অন লেগে থাকবে, অ্যাভাব স্থিতিশীল উপরে থাকবে, ওভার আর গতি থাকবে উপরে থাকবে, আর নিচে আন্ডার, পাশে সাইড, হ্যাঁ এরকম উপরে হলে আপ, নিচে হলে ডাউন, এবং বাইরে থাকলে কী হবে না আউট হবে। বোঝা গেল? এটুকু আশা করছি প্রত্যেকে ক্লিয়ার, আশা করছি সবাই বুঝতে পেরেছ। এবার যদি ভিতর দিয়ে চলে যায়, তাহলে প্রিপোজিশন কী হবে, তাই তো? যেমন ধরো তোমরা প্রত্যেকেই একটা সেন্টেন্সের সঙ্গে খুব পরিচিত, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ইনটু দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্টুড আপ। তো এক্ষেত্রে শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। হ্যাঁ, তো এরকম টাইপের বোঝালে, অথবা ধরো কোনো অফিসে স্যার আসবেন, তো মানে স্যার আসছেন, তো সে কোনো কিছু একটা ডিসকাশন করার জন্য বা কোনো কিছু আলোচনা করার জন্য, তো এরকম কিছু বোঝালে কী বসবে না ইন্ট্রো বসবে। কী বসবে? ইন্ট্রো। আমি ইন্ট্রোটা এরকম জায়গায় বসালাম, মানে কি না প্রবেশ করছে, বোঝা গেল? তো এরকম বোঝালে কি বসবে? ইন্ট্রো, ঠিক আছে। এবার যদি প্রবেশ করে যায় সেক্ষেত্রে কি বসবে? অ্যাক্রস, অথবা থ্রো, থ্রো। এবার কোথায় অ্যাক্রস বসবে, কোথায় থ্রু বসবে, তাই তো? তাহলে কোথায় থ্রো বসবে ও কোথায় অ্যাক্রস বসবে এটা জানতে গেলে আমরা ক্লাস 2 বা 3 বইয়ে একটা পড়েছি, ওয়ান্স আপন আ টাইম, কোনো একটা সময় ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ টু ফ্রেন্ডস, ঠিক আছে। তাহলে কোনো একটা সময় একদা দুই বন্ধু ছিল, ওয়ান্স দে ওয়ার পাসিং থ্রু এ জঙ্গল, একবার তারা জঙ্গলের ভিতর দিয়ে গেল বা যাচ্ছিল,
হঠাৎ তারা একটা ভাল্লুক, মানে হঠাৎ সেখানে একটা ভাল্লুক চলে এলো। ঠিক আছে, তো এখানে ওয়ান্স দে ওয়ার পাসিং থ্রু এ জাঙ্গল, তো এখানে আমরা খুব সুন্দর করে একটা প্রিপারেশন ইউজ করেছি। কোনটা? থ্রো। তার মানে কি, তারা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে তো এইটা মনে হচ্ছিল না যে তারা জঙ্গলের ভিতর দিয়ে যাবে এবং ছুটে তারা সেখান থেকে বেরিয়ে যাবে, এমন কিছু ছিল না। ছিল কি? ছিল না। তার মানে জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে, মানে শুধুমাত্র জঙ্গলের ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ প্রবেশ করছে, এরকম বোঝালে থ্রু বসছে। আর অ্যাক্রস কোথায় বসবে না, প্রবেশ করবে এবং খুব ক্ষিপ্ত হবে বা খুব দ্রুত বেগে সেখান থেকে চলে যাবে, এরকম বোঝালে বুঝবে অ্যাক্রস। যেমন ধরো কোনো একটা সুইমিং পুলে কেউ সাঁতার কাটছে, তো সে ধরো সেখান থেকে মানে সেই ধরো প্রতিযোগিতা হচ্ছে, সাঁতার প্রতিযোগিতা হচ্ছে, তো সেই সাঁতার প্রতিযোগিতায় সে ধরো ফার্স্ট হবে, তো তাকে কী করবে, তাহলে সে কী করবে সেই সময়, সে খুব দ্রুত বেগে কিন্তু সাঁতার কেটে চলে যাবে, রাইট। তো সেখান থেকে কী বুঝবে? অ্যাক্রস, অর্থাৎ খুব দ্রুত বেগে প্রবেশ করে খুব দ্রুত বেগে বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে হবে অ্যাক্রস। আর আর কি না, প্রবেশ করবে এরকম এরকম বোঝালে কী বুঝবে? থ্রো বুঝবে। বোঝা গেল? তাহলে তাহলে কি বুঝলাম না, যদি প্রবেশ করা বোঝায় তাহলে ইনটু বসছে, এবং ভিতর দিয়ে চলে যাওয়া এরকম বোঝালে থ্রু বসবে অথবা অ্যাক্রস বসবে, ভিতর দিয়ে চলে যাওয়া। কীরকমভাবে বলে দিলাম না, যদি খুব দ্রুত বেগে বোঝায়, ঢুকলো একদম সাইকো চলে গেল, সেক্ষেত্রে অ্যাক্রস। আর ঢুকলো এবং বাইরে বেরিয়ে গেল, সেরকম বোঝালে কী বসবে? থ্রু বসবে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছ। এবার যদি ভিতরে বোঝায়, আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি, এবার যদি ভিতরে বোঝায় তাহলে সেক্ষেত্রে কী বসবে না, ইন বসবে। এক্ষেত্রে ভিতরে প্রবেশ করলে কি, এক্ষেত্রে চলে যাওয়া নয়, ঠিক আছে, এক্ষেত্রে চলে যাওয়া নয়, এক্ষেত্রে ভিতরে প্রবেশ করছে এরকম বোঝালে কী বসছে না, ইন বসছে, ঠিক আছে। এবার এখানে যে ইন বসছে, এখানে একটা এক্সাম্পল, যেমন ধরো আই লিভ ইন ইন্ডিয়া, তো এখানে ইন আমি ব্যবহার করলাম যে আমি ভারতবর্ষে বাস করি, তো এখানে আবদ্ধ অবস্থায় আছে, ঠিক আছে। তো এখানে ভিতরে যদি থাকে তো সেক্ষেত্রে কী বসছে? ইন, ঠিক আছে। তো এই ইন একটা প্রত্যয় ব্যবহার করে, যেটা হচ্ছে এ অথবা অন্তস্থ, ঠিক আছে। তো এখানে যদি ভিতরে বোঝায়, তাহলে কি বসবে না, তাহলে অ্যাট বসবে। যদি ভিতরে বোঝায় তাহলে কি বসবে? অ্যাট। বোঝা গেল? তো এখানে আমরা ইন এবং অ্যাট বসিয়েছি, তো আমরা জেনেছি এর আগে, আমরা অন্য জায়গা থেকে জেনেছি বা হয়তো জানতাম যে অপেক্ষাকৃত বড় জায়গার ক্ষেত্রে ইন বসে এবং অপেক্ষাকৃত ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাড বসে, তো সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। যেমন ধরো আমি মুর্শিদাবাদের কান্দিতে বাস করি, তো সেক্ষেত্রে মুর্শিদাবাদ একটা বড় জায়গা, তো সেই মুর্শিদাবাদে কান্দিতে ব্যবহার করি, মানে কান্দিতে বাস করি, তো সেক্ষেত্রে আমার কী বসছে? বড় জায়গার ক্ষেত্রে বসছে ইন এবং ছোটো জায়গার ক্ষেত্রে বসছে অ্যাট, ঠিক আছে। এই দুটো সিকোয়েন্স বোঝার চেষ্টা করো। অপেক্ষাকৃত বড় জায়গার ক্ষেত্রে ইন এবং অপেক্ষাকৃত ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট, এটা বসছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, বাকি প্রিপারেশনগুলো আমি আস্তে আস্তে সবগুলো করে দেবো আমার নেক্সট ভিডিওতে। তো আজকে প্রিপারেশনের ফার্স্ট ক্লাসে এতটুকুই থাকলো। প্রিপারেশন কী বা কাকে বলে, প্রিপারেশনে কার আগে বসে, ঠিক আছে। তো কোথায় কোন প্রিপারেশনটা বসে, অন, ওভার, অ্যাবাভ, আন্ডার, ইনটু, অ্যাক্রস, থ্রু, আপ, ডাউন, বিসাইড, ঠিক আছে। বাকিগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো আজকের মতো ক্লাস এখানেই থাকলো। যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং একটা লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ।